তারপর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, কোনো কাজেই যেন মন বসছে না। চাকরানি হলেও মেয়েটার মুখখানা ভারী সুন্দর, আর তার চেয়ে সুন্দর ওর ওই দেহখানা, ও চোখ দুটো যেন সালা দুটো চুম্বক, আর বুকটা যেন আস্ত একটা মৌচাক। ওই মৌচাকটাকে যদি একটি বার আমি সামনে পেতাম, কিভাবে কিভাবে ওকে আমি ফাঁদে ফেলবো, কিভাবে ওকে আমি দেখি। এই কে আছিস? বকুলকে দিয়ে 1 গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস সাথে বকুল যখন একটু একটু করে আমার দিকে এগিয়ে আসবে, তাকে আমি যখন আরো কাছে আসবে, তখন এমনি করে তাকে আমি। জল চাইছিলেন মেজো বাবু? কে? ও তুমি, এসো এসো। তুমি তুমি জল চাইছিলে? কই না তো। ও হা 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 হা, আমি জল চাইছিলাম বটে। আমার না বকুল ভীষণ তেষ্টা পেয়েছে। তুমি কি সেই তেষ্টা মেটাতে পারবে বকুল? জলটা পান করে নাও বাবু, সব তৃষ্ণা মিটে যাবে। হাতের কাছে এমন তরল অমৃত থাকতে গ্লাসের জলে কি তেষ্টা মেটে বকুল? মেজো বাবু, বকুল তোমার হাতটা তো ভীষণ নরম, তোমার ওই বুকটা নিশ্চয়ই এর চেয়েও। এত নোংরা তোমার মন। কিছু কিছু নোংরামের মাঝেও কিন্তু আনন্দের আশ্বাস পাওয়া যায় বকুল। মেজো বাবু, আমি জানি তোমার মতো স্বামী পরিত্যক্তাহীন নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা, আর সেই জ্বালা মেটাতে রোজ রাতে তুমি আমার ঘরে এসো। আমি এমনি করে ছেড়ে দাও বলছি। তুমি এসেছো বৌদি? তুমি না এলে ওই নষ্টা মেয়েটা এতক্ষণে হয়তো আমাকে। কি আর বলবো বৌদি, কথাটা বলতে লজ্জায় আমার মাথা নত হয়ে আছে। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, কারণে অকারণে বকুল আমার ঘরে আসে, এলোমেলো কথা বলে। নেহাত আমি ভালো মানুষ, তাই সব বুঝিও না বোঝার ভ্যাল করে থাকি বৌদি। আজ আবার জল দিতে এসে হঠাৎ অশ্লীল ইঙ্গিত করে বসলো। আমি রাজি না হতেই হঠাৎ আমাকে 2 হাতে জড়িয়ে ধরে। তারপর তোমাকে আসতে দেখে ভালো মানুষ সাজতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। মেজো বাবু চমৎকার, তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ জীবনে এই আমি প্রথম দেখলাম। বকুল, আমি পরের ঘরে চাকরানি, তাই তোমার সততা মুখোশে ঢাকা ওই চরিত্রহীনতার আসল রূপটাকে আমি প্রকাশ করতে পারবো না। কিন্তু মনে রেখে মেজো বাবু, ওই ঈশ্বরের চোখে ফাঁকি দিলেও কখনো তোমার বিকৃত চরিত্রের স্বরূপটা কিন্তু তুমি লুকিয়ে রাখতে পারবে না। কি বললে ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্রের মূল্য কিন্তু আপনার চরিত্রের চেয়ে কোনো
নয়। তাই বলছি, এত সহজে এত সহজে খোলা বাজারে তুমি এই খোলা বাজারে তুমি আমার চরিত্রকে বিক্রি করতে আমার চরিত্রকে বিক্রি করতে চেও না বৌঠান, বিক্রি করতে চেও না বৌঠান, চেও না। বিক্রি করতে চেও না, বিক্রি করতে চেও না। একটা চাকরানির এত বড় অহংকার, আজ ওকে আমি আজ ওকে আমি এই বাড়ি থেকেই তাড়াবো। ওর আর কতটুকু দোষ ঠাকুরপো? আসল দোষটা কার জানো? কার? আপনাদের অক্ষমতার, আপনাদের দুর্বলতা। কে? এটি রাঙাদা। না এসে পারলাম না রে বুঝি, না এসে পারলাম না। ঠাকুরপো, ঠাকুরপো, ইনি আমার মাসতুতো দাদা। হ্যাঁ, মাসতুতো দাদা। মুখে রাঙাদা বললেও মনে মনে আমি ওনাকে আমার মায়ের পেটে দাদার চেয়ে অনেক বেশি ভালোবাসি। বুঝলাম, প্রথম আলাপের দিনে উনি আমাকে অক্ষম অপদার্থ করে ঠাট্টা করলেন কেন? এটাই আমার দোষ ভাই, এটাই আমার দোষ। কারণ মুখের উপর অপ্রিয় সত্য কথা হলো না বলতে থাকতে পারি না। আমি আবার কখনো মিথ্যা বলি না, তো সবসময় সত্যি কথাটাই বলি। না কি বলিস? কি হলো ঠাকুরপো? রাঙাদার কথাগুলো বুঝতে পারছো নাকি বুঝতে চাইছো না? না, পাচ্ছি না বৌদি, আপনার ওই রাঙাদার একটি কোথাও আমি বুঝতে পারছি না। বোকা বোকা, আপনি ভীষণ বোকা ভাই। অথচ আমি তো শুনেছি আপনি কলকাতা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছি। আর আপনি দেখতে চাইলে আমি সার্টিফিকেটটা নিয়ে নো 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 তার কোনো দরকার হবে না। আমি দেখতে চাই কর্ম দক্ষতা এবং এলেন। তার মানে মানেটা সোজা, মানেটা আমি এখানে বলবো না, আমার কলকাতা অফিসে এলেই আমি মানেটা বলবো। মাই ডিয়ার, মাই সুইট, ওই আদুরের ঠাকুর বুকে তাহলে ওই কলকাতা অফিসেই সেখানেই আমার হিসেব চুকিয়ে নেব। আচ্ছা চলি, গুড বাই। রাঙা বাবু, নিশ্চয় রাঙা বাবু। রাঙা বাবুকে আর অকারণে ডাকছি না ঠাকুরপো। তার চেয়ে এই নির্জন নিরালায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না, কি দেখবো? গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে। সুখে সাপন দেখবে তুমি, সুখে সাপন দেখবে তুমি আমায় নিয়ে সবখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে। প্রিয় তোমার হিয়ার লাগি সারা নিশে রইব জাগি, প্রিয় তোমার হিয়ার লাগি সারা নিশে রইব জাগি, মধুর স্বপ্নে দেখবে তুমি, মধুর স্বপ্নে দেখবে তুমি আমায় নিয়ে সবখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে। চন্দ্র তারা ওই আকাশে আমি আছি তোমার পাশে, চন্দ্র তারা ওই আকাশে আমি আছি তোমার পাশে, মধুর স্বপ্নে দেখবো আমি, মধুর স্বপ্নে দেখবো আমি তোমায় নিয়ে সবখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে, গোলাপ হয়ে উঠবো ফুটে তোমার বুকের মাঝখানে। এসব তুমি কি গান গাইছো বৌমা? এসব বুঝবেন না মা, কারণ এসব গান বোঝা
বয়স এখন আর একটা নেই। কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ বৌমা, আমি একদিন ওই বয়সটা পেরিয়ে এই বাড়িতে এসেছি। তোমার চেয়ে কম বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে এসে সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় মঙ্গল গীত গেয়েছি। তোমার মতো অশ্লীল অমঙ্গল গান গেয়ে বেল্লাপানা করিনি। ভদ্রভাবে কথা বলবেন বলে দিচ্ছি, তা না হলে শাশুড়ি বলে কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না আমি। কি বললাম? বৌদি তো ঠিক কোথায় বলেছে মা, পরের মেয়ে বলে তোমরা বৌদিকে যা খুশি তাই বলে অপমান করবে, তার চাল চলন কথাবার্তা নিয়ে তোমরা বিদ্রোহ করবে, এ কিন্তু ভারী অন্যায় মা। বাহ বাহ, চমৎকার! তোমার মেজে ছেলে তো অনেক সানা হয়ে গেছে মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো অবগত মায়ের সামনে মায়ের কথায় প্রতিবাদ করতে শিখেছে। করবই তো বাবা, করবই তো। বৌদি পরের মেয়ে বলে তোমরা তার চাল চলন কথাবার্তা নিয়ে সব সময় কথা বলবে। সে শহরে ছোট থেকে শহরে মানুষ হয়েছে বলে তোমরা তার চাল চলন নিয়ে বিদ্রোহ করবে, এ আমি কিছুতেই বরদাস্ত করবো না বাবা। ঠিক ঠিক, তোর কথা মতন আমি একটা কথা বলি অর্ঘ, আমি বেঁচে থাকতে ওই আধুনিকতার নামাবলী গায়ে দিয়ে এই সংসারে ব্যবচারী সৃষ্টি করতে পারবি না। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা, কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমা নায়িকাদের মতো সাজ পরে ঘুরে বেড়াই? কোন বাড়ির কোন লক্ষ্মী ঘন্টা খুলেই কামির নিচে কুচি দিয়ে কাপড় পরে নির্লজ্জ বেহার মতো ঘুরে বেড়ায়? আপনি তাহলে এতক্ষণ আমার শরীরটাকে জরিপ করছিলেন? হ্যাঁ, তোমার শরীরটাকে নয়, আমায় মনে মনে তোমার চরিত্রটাকে জয় করেছি। আর ভাবছিলাম ওই চরিত্র নামক শব্দটা আদৌ তোমার মধ্যে আছে কিনা। আছে, আছে, কিন্তু আপনার ওই ওল্ড কালচারের ছালি পড়া চোখ দিয়ে আপনি সেটা দেখতে পারবেন না। ছি 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 বৌমা, শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে না? লজ্জা তো ওনার পাওয়া উচিত, যে নির্লজ্জের মতো পুত্রবধূ নাভের নিচে শাড়ির মাছ দেখতে পারে, তার মতো চরিত্রহীন আর কেউ হতে পারে না। বৌমা! বাহ বাহ বাহ, আমার আধুনিকার বৌমার মুখরুচি প্রতিবাদে আমি মুক্ত হয়ে আমি তাকে উপহার দিচ্ছি আমার এই এক মুখ তীব্র ঘৃণা। আমার চিরদিন মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। তুমি কি করলে বাবা? তুমি কি করলে? তুমি শ্বশুরের নাম মুখে আনলে, এত অধঃপতন তোমার অধঃপতনের এক কতটুকু দেখাচ্ছেন। আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ালে এই সংসারের বুকে আমি চরম সর্বনাশ ডেকে আনবো। আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ধ্রুবকে নিয়ে আমি শহরে চলে যাব। না না না, তা তুমি পারবে না। আমার সত্য সাধনার সম্পদ, আমার আশা, আমার আশার লক্ষ্য, ওই ধ্রুবকে কখনোই তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার কথা কেন তুমি? যেন বলো মমতা, আমার এই মুখটার বাজনা ভীষণ যন্ত্রণা। সব ফলিতাল দেখে লাভ নেই মা, সব ফলিতা দেখে লাভ নেই। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো, পর্দাকে বলে এর একটা উপযুক্ত বিহিত ব্যবস্থা আমাকে করতেই হবে।
পর্দা যদি মাগো উপযুক্ত ব্যবস্থা নিতে অক্ষম হয়, এই মেজ ছেলে হিসেবে আমি কখনোই ক্ষমা করবো না, কখনোই ক্ষমা করবো না। ওকে ওকে দেখো না মমতা, ওকে তুমি ওরা কে কোথায় আছে? শিগগিরই ছুটে আয়। ওদের কাউকে তুমি দেখো না মমতা। ওকে তুমি একটু চুপ করো। নতুন করে বাঁচার স্বপ্ন আজ আমার শেষ হয়ে গেছে। তাই তো ওরা আবার ত্যাগ করার আগে সবাইকে ত্যাগ করে শান্ত হও। ওরা কে কোথায় আছিস? শিগগিরই এক গ্লাস জল নিয়ে আয়। তাড়াতাড়ি জল নিয়ে আয়। কেউ নেই মমতা, আমার যদি জল আনার হতো এই সংসারে আর কেউ নেই। বাবা, আমি জল এনেছি বাবা। এখন আপনি কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো তার পরই দিয়ে কেন তুমি আমার এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? আমি যে তোমারই মেয়ে বাবা। মেয়ে না হলে আমি কি আপনার চরণে আশ্রয় পেতাম? হয়তো পূর্ব জন্মে আপনারাই আমার মা বাবা ছিলেন, তাই হয়তো ঈশ্বরের কৃপায় আমি আপনাদের সেবা করবার সৌভাগ্যটুকু পেয়েছি। শুনেছ মমতা, কাজের মেয়ে হলেও ওই বকুলের হৃদয়টা কত মহা বাবা। অথচ আমাদের বৌমা। কি হয়েছে বাবা? আমি তো আছি। আমি তো আছি। কিন্তু তুমি তো আমার বকুল হতে পারবে না। শিবার ব্রত দিয়ে আমার সংসার মন্দির, এই সাজাতে পারবে না আমার এই সংসার মন্দির। গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুর তুলে পড়তে পারবে না মা লক্ষ্মীর বাচালি। তুমি জানো বকুল, আমি মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শহর থেকে আনা আমার ওই আধুনিকা বৌমা আমার সব স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছে, খান খান করে দিয়েছে। বাবা ভীষণ ভেঙে পড়েছে। মা, আপনি বাবার কাছে যান মা। আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে আসি। সামান্য কাজের মেয়ে হয়ে মা কেন তুমি এত কষ্ট করবে মা? কাজের মেয়ে বলে আমি কি আপনাদের সেবা করবার কোনো অধিকারটুকু পাবো না মা? নিশ্চয়ই পাবে বকুল, নিশ্চয়ই পাবি। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের অভাব পূর্ণ করবে কে মা? ভুল তো আমি করেছি বকুল। মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই মানুষটার শেষ ইচ্ছা পূর্ণ করতে গিয়ে ভালো করে না জেনে শুনে শহর থেকে বউ এনেছি।
নিয়তির খেলা মা, নইলে কে আজ শাখা সিঁদুর পরে এই স্বামীর ঘরে আমাকে চাকরানি সেজে থাকতে হয়। বকুল, ও কোথায় গেলি রে মা? বাবা বকুল, বাবা তুমি কেমন আছো বাবা? ভালো আছি মা, খুব ভালো আছি। কিন্তু একই চেহারা হয়েছে তো, যে মুখখানা সব সময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষদী ছায়া কেন রে মা? বাবা তবে কি এরা তোকে মেনে নেয়নি? বাবা তোমাকে কথা কে বলেছে বাবা? আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর সবাই আমাকে খুশি মনে মেনে নিয়েছে বাবা। মেনে নিয়েছি। কথাটা শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল। হে ঈশ্বর, সত্যি তুমি করুণাময়। তা হ্যাঁ রে মা, মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে এই বুড়ো বাপটাকে কি ভুলে গেলি মা? এই কদিনে কি একটাও চিঠি দিতে ইচ্ছে করলো না তো? বাবা তুই কি জানিস না, তোর চিন্তায় রাতে আমার ঠিক মতো ঘুম আসে না। খেতে বসলেই যেন চোখের সামনে ভেসে ওঠে তোর ওই করুণ মুখখানা। তাই তো খাবারের থালা থেকে আমাকে কাঁদতে কাঁদতে উঠে আসতে হয়। দাদা, আর আমি কাঁদবো না। তুই আমাকে ভুলে গেলি তো কি হয়েছে? তুই যে সুখে আছিস এটাই আমার সুখ। তুই যে শান্তিতে আছিস এটাই আমার পরম শান্তি। তুমি কোথায় অভিমান করছো বাবা? আমার শ্বশুর অসুস্থ, এই সংসারে আমার কত কাজ, তাই তো সময় মতো আমি তোমাকে চিঠি লিখতে পারিনি বাবা। কি বললি মা, তোর শ্বশুর অসুস্থ? এ কথা তো আমায় আগে বলিসনি। চল তো দেখি কেমন আছেন তোর শ্বশুর। না মানে এখন থাক বাবা, তুমি বরং আরেকদিন এসো। এত দূরে এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করেই চলে যাব? ধ্রুব এ কথা জানলে কত বড় দুঃখ পাবি তা তুই ভাবতে পারবি না বাবা। আমি তাকে বুঝিয়ে বলবো, কিন্তু নতুন মেয়ে জামাই নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা পরামর্শ করার ছিল। সম্ভব হলে কালই তোদের সঙ্গে নিয়ে। কি হলো রে মা, তুই হঠাৎ চিৎকার করে উঠলি কেন? না মানে বাবা, আমি বলছিলাম এখন কোনো মতে আমাদের যাওয়া সম্ভব হবে না। তুমি এখন যাও বাবা, আমি জানালে তারপরে তুমি এসো। তোর কি হয়েছে বলতো মা? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে
কিছু গোপন করতে চাইছি? না বাবা, আমার দিকে তাকিয়ে সত্যি করে বলতো মা, তুই তুই ঠিক সুখে আছিস তো মা? আমি খুবই সুখী আছি বাবা। এই ছোট লোকের মেয়ে, যার সঙ্গে দাঁড়িয়ে খুব সুখ দুঃখের কথা করছো, রান্নাটা কখন করবে শুনি? আমি এক্ষুনি যাচ্ছি। আমার স্নানের যন্ত্রণা হয়েছে না, মানে আমার ঠিক মনে ছিল না। চুলের মুঠে ধরে দাঁড়াবো, খাওয়ার সময় মনে থাকে আর কাজের সময় মনে থাকে না। কাজে ফাঁকি দিয়ে আবার বাইরের লোকের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারা করছে। বাইরের লোক কেন বলছো মা? আমি যে ওর বাবা। তাই বুঝি আমার চাকরের মতো সাজে এসেছো? আমায় তুমি চাকর বললে মা? চাকরানের বাবাকে চাকর বলবো না তোকে মাস্টার বলবো? কি বললে? বাবা তুমি তুমি চলে যাও, তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। দাঁড়া মা, আমার আমার সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সত্য মিথ্যা যাচাই করার বোধ শক্তি আমার আমার লুপ্ত হয়ে আসছে। তাই তো আমার গুলো জানতে ইচ্ছে করছে, তুমি তুমি কে? আমি এ বাড়ির বড় বউ। আর আমার বকু চাকরানী না। স্বামীর পরিত্যাগটা বলে আমার স্বামী অর্থাৎ ধ্রুব দয়া করে ওকে বাড়িতে চাকরানী হিসেবে আশ্রয় দিয়েছে। না, এই বয়সে মেয়েকে চাকরানী না সাজিয়ে অন্য সাজে সাজিয়েও বুঝলে, আর রূপও আছে যৌবনও আছে, সেটা বুঝে রাস্তায় দাঁড়ালে অনেক টাকা রোজগার করতে পারছো। মাছি ওর সামনে একামো পরে করলেও চলবে। 5 মিনিটের মধ্যে যদি আমার স্নানের জল তোলা না হয়, তাহলে ধ্রুবকে বলে এই বাড়ি থেকে লাথি মেরে তারা ব্যবস্থা করবো। কথাটা মনে রেখে। আমি এখনই তোমার বকুল, বাবা তুই এই সুখে আছিস হতভাগী? আমার সামনে এত বড় মিথ্যে কথা তুই বলতে পারলি? আমাকে তুমি ক্ষমা করো। এই ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। তুমি চলে যাও আর কখনো কোনোদিন তুমি এই বাড়িতে আর কোনোদিন আসবো না। আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো, আর যাওয়ার আগে সেই নম্বর মিথ্যাবাদী ধ্রুবর কাছে জবাব চাইব। সিঁদুরের অধিকার যদি নাই দেবে, তবে কেন দিয়েছিল এই কলঙ্কিত সিঁদুর? না, কলঙ্কিত নয় বাবা। এই যে আমার বহু সাধনার সম্পদ, আমার
আমার যে সিঁদুর মাথায় নিয়ে স্বামীর ঘরে চাকরানি সেজে থাকতে বুঝে ফেল সেই সিঁদুর আমি আবার নতুন করে তোর বিয়ে দেব। তুমি চুপ করো বাবা, তুমি একথা শোনাও যে আমার মহাপাপ। বকুল তুই ফিরে চল মা, তুই ফিরে চল। না না বাবা, স্বামী ত্যাগিনী হয়ে ওই বাপের বাড়িতে রাজভোগ খেয়ে থাকার চেয়ে শ্বশুর বাড়িতে চাকরানি হয়ে থাকা আমার অনেক সুখের বাবা। বকুল তাই তোমাকে আমার দিব্যি দিয়ে আমি তোমাকে অনুরোধ করছি বাবা, এখনই এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাও। আর কোনোদিন তুমি এই বাড়িতে আসবে না বাবা, এই বাড়িতে আসবে না। আজ থেকে তুমি মনে করবে তোমার বকুল, তোমার বকুল তাই হবে রে মা। আর কখনো কোনদিন আমি তোর কাছে আসবো না। তোর কথা ভেবে আর কখনো আমি চোখের জল ফেলবো না। চাপা জিজ্ঞেস করলে তাকে আমি বলবো ওরে চাপা, তোর দিদি চোখের জল দিয়ে এক নতুন সংসার সাজিয়েছে, তাই তো সে তার শ্বশুরের ভিটে ছেড়ে তার বাবার বাড়ি নরকে ফিরে যাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। তোমার বকুলকে তুমি ভুল বুঝো না বাবা, তোমার এই অভাগিনী বকুলকে তুমি ক্ষমা করে দিও বাবা। ক্ষমা তো আমারই চাওয়া উচিত বকুল। আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তিল তিল করে তুমি নিজেকে নিঃশেষ করে দিচ্ছ, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। তো হবে না বকুল, কিছুতেই হতে পারে না। আজ আমি সবার সামনে তোমার আমার সম্পর্কের কথা স্বীকার করবো বকুল।
কেন কেন হয় না বকুল, কেন হয় না? তোমার তোমার স্ত্রী যে ভীষণ দুঃখ পাবে। বকুল যাও তুমি যাও, না বকুল, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও। একটা হৃদয় নারীকে আমি কখনো স্ত্রী রূপে স্বীকার করবো না বকুল। তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার স্ত্রীর হৃদয় ভরিয়ে দেবে। আমার ভালোবাসা যে তো শুধু তোমার হৃদয় ঘিরে আছে বকুল। তোমার প্রেম দিয়ে তুমি তাকে আপন করে নাও। আমার ব্যর্থ প্রেম যে শুধু তোমাকে কাছে টানতে চাই বকুল। একটা চাকরানের প্রতি তোমার এই দুর্বলতা সাজে না বকুল। তুমি চুপ করো বকুল, তুমি চুপ করো। তুমি ওই কথা বলে আমার এই ভাগা মুখখানা আর তুমি ভেঙে চুরমার করে দিও না বকুল। বাবু বলে ডেকে তুমি আমাদের মাঝে বিভেদের তেল তুলতে চাইছো, কিন্তু কেউ না জানলো তুমি আর আমি তো জানি আমি তোমার স্বামী। সেই অধিকারে শুধু একটি বার কি তুমি আমার কাছে ছুটে আসতে পারো না বকুল? আজ সব অধিকার যেমন হারিয়ে গেছে বকুল, দুঃখের ব্রাহ্মণায় আজ তোমার আমার সম্পর্ক অনেক আকাশ আর পাতাল, বকুল। অনেক অনেক দূরে। না বকুল, তার স্বপ্নে তোমার থাকলেও বকুল। আজ আমি বকুল, ওই ভিত্তির সম্পর্ককে আমি ভেঙে ফেলবো বকুল। আজ আমি সবার সামনে প্রকাশ করে দেব তুমি বকুল। এমন সর্বনাশ তুমি ওরা জানতে পারলে এই বাড়িতে আমাকে আর কেউ থাকতে দেবে না। তাই বলে সারাটা জীবন তুমি এমনি করে চোখের জল ফেলবে বকুল? বকুল নাই বা পেল তার দেবতার চরণ, তবু বকুল ফুটেছে। ওই ভাগ্য যদি কোনোদিন সয় হয় তাহলে নিশ্চয়ই বকুল একদিন তার দেবতার পায়ে সে স্থান পাবে, সে স্থান পাবে। সান্ত্বনার প্রলেপ দিয়ে আমার ভেতরে এই ক্ষতকে তুমি ঢাকতে চেও না বকুল। আমি বড় অসহায় বকুল। আমার অবসন্ন হৃদয়ের মাঝে দাউ দাউ করে চলছে এক বুক হতাশার আগুন। আমার ক্ষত বিক্ষত মনের মাঝে জমে আছে এক বুক ব্যর্থতার হাহাকার, না পর বেদনায় আমার বোন প্রাণ আজ বড় ক্লান্ত। এই যুবকুল ধরা দাও, আমার অবসন্ন হৃদয়কে ঠান্ডা করতে একটি বার তুমি শুধু আমার কাছে এসো। তোমার সংযমের বদ্ধ দুয়ার একটু একটু করে উন্মুক্ত হচ্ছে। দ্বিধা সংকোচের মাঝে যেন অনবিকের সুখের হাতছানি, নিজেকে হারিয়ে ফেলবা। আজ অদম্য ইচ্ছা যেন একটু করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। এসো এসো বকুল, আমায় তুমি ধরা দাও বকুল, এসো। বকুল কিছু তো হতে পারে না, কিছু তো হতে পারে বকুল, তোমার বকুল মরে গেছে। শেষ হয়ে গেছে বকুল আর তোমার সেই দিনের সেই সম্পর্ক। নতুন করে বেঁচে ওঠা এই বকুলের সঙ্গে তোমার নতুন সম্পর্ক। তুমি আজ থেকে তার মনে আর সে হচ্ছে তোমার বিনে বাইনের না বকুল, না বকুল, যেও না। একটিবার তুমি আমার কথাগুলো বুঝতে চেষ্টা করলে না বকুল। তুমি এত নিষ্ঠুর, তাই তো অবাগা ধ্রুবের এই বুক ফাটা হাহাকার তোমার ওই পাষাণ হৃদয়ে স্পর্শ করল না বকুল। কিন্তু তুমি আমার সুখের জন্য, তোমার ভালোবাসার এই আত্মদান আমি নীরবে দাঁড়িয়ে সইব না বকুল, কখনোই সইব না। তুমি যেমন আমার জন্য সব হারাতে প্রস্তুত, তেমনি আমিও তোমার জন্য সব হারিয়ে এই পৃথিবীর মাঝে প্রমাণ করে দেব আমি শুধু তোমাকেই না, তোমার চেয়ে তোমার ভালোবাসাকে আমি অনেক বেশি ভালোবাসি রে বকুল, অনেক বেশি ভালোবাসি।